আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে একটা নিউক্লিয়াসের মধ্যে কি কি পার্ট থাকে এবং পার্টগুলার বিস্তারিত আলোচনা করব। আমরা 9-10-এ যতটা পড়েছি তার চাইতে এখন আরেকটু এগিয়ে গিয়ে বলবো। তো একটা নিউক্লিয়াস বোঝানোর জন্য শুরুতেই আমরা এখানে একটা গোল একটা সার্কেল আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এই সার্কেলটাকে আমরা কল্পনা করতে পারি নিউক্লিয়াসের চারদিকে থাকা নিউক্লিয়ার মেমব্রেন। এই সার্কেলটাকে আমরা বলছি নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের আরও কয়েকটা নাম আছে। এটাকে নিউক্লিয়ার এনভেলপ বলা হয়, এটাকে নিউক্লিয়ার পর্দা বলা হয়, নিউক্লিয়ার আবরণী বলা হয়। এই নিউক্লিয়ার এনভেলপ ভিতরে যেই তরলটাকে ঘিরে রেখেছে সেই তরলটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। সেই তরলটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে মূলত অবস্থান করে ক্রোমোজোম, কিন্তু সুগঠিত অবস্থায় অবস্থান করে না, সে অবস্থান করে পেঁচানো জালিকার মতো। আমরা জানি মানুষের ক্রোমোজোম কয়টা থাকে? 23 জোড়া। 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে আমরা নিউক্লিয়াসের ভিতরে যখন একটা নিউক্লিয়াস ইন্টারফেজ দশায় থাকে, একটা নিউক্লিয়াস যখন ইন্টারফেজ অথবা বিশ্রামরত অবস্থায় থাকে তখন তার ক্রোমোজোমগুলোকে আলাদা করা যায় না। তখন ক্রোমোজোমগুলো মানুষের 23 জোড়া ক্রোমোজোম এরকম পেঁচানো অবস্থায় থাকে। ওই পেঁচানো অবস্থায় আমরা ক্রোমোজোমের গাঠনিক যেই তন্তু, সেই তন্তুতে বিক্ষিপ্ত অবস্থায় তাদেরকে পাই। সেই তন্তুতে বিক্ষিপ্ত অবস্থায় পাই। এই তন্তুগুলোর নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। তাহলে ক্রোমাটিন তন্তু সুগঠিত হয়ে ক্রোমোজোম তৈরি করে। কখন ক্রোমোজোম তৈরি করে? ইন্টারফেজ অবস্থায় করে না, সে মূলত ক্রোমোজোম তৈরি করে কোষ বিভাজনরত অবস্থায় বা মাইটোসিসে। মাইটোসিসের কোন দশায় করে? মাইটোসিসের মেটাফেজ দশায় আমরা সুস্পষ্ট ক্রোমোজোম দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্রোমাটিন তন্তু যা পরবর্তীতে ক্রোমোজোম তৈরি করবে, ক্রোমাটিন তন্তুর ভিতরে কি আছে? আমরা একটু একটা তন্তু, এখানে একটা তন্তু এঁকে নিলাম। এই তন্তুটা ইকুয়ালস টু, এর ভিতর মূলত ডিএনএ আছে। কি আছে? ডিএনএ আছে। এখন ডিএনএ তো খুব পাতলা একটা সুতা। এই পাতলা সুতাটা নিউক্লিয়াসে যদি একা একা থাকে ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। সেই জন্য ডিএনএর সাথে এখানে একটা প্রোটিন দেওয়া হয়। প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনের চারদিকে ডিএনএ সুতাটা পেঁচানো অবস্থায় থাকে। এই যে পরপর আমি এখানে কয়েকটা হিস্টোন প্রোটিন আঁকলাম, তার চারদিকে নীল রঙের ডিএনএ এইভাবে পেঁচানো অবস্থায় থাকে, যেন তারা ক্রোমাটিন তন্তু হিসেবে তুলনামূলক স্ট্রং একটা সূত্র তৈরি করতে পারে। এই তুলনামূলক স্ট্রং একটা গঠন হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু। এখন আমরা চলে যাব এই ইন্টারফেজ দশা থেকে আমরা একটা মাইটোসিসের এম দশা বা মেটাফেজ দশার একটা ক্রোমোজোমে চলে যাব। মেটাফেজ দশাতে একটা ক্রোমোজোম সবচেয়ে সুস্পষ্ট এবং ছোট আকারে দেখা যায়। তাহলে আমরা মেটাফেজ দশার একটা ক্রোমোজোম দেখার জন্য আমরা সহজে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে কপি করে নিলাম একটা সার্কেল। এই সার্কেলটাকে আমরা আবারও কপি করলাম, ছোট করে দুই সার্কেলের মাঝখানে বসিয়ে দিলাম, হয়ে গেল আমাদের একটা নিউক্লিয়ার পর্দা। এখন এর ভিতরে আমরা নিউক্লিয়ার পর্দাটার ভিতরে আমরা এখন ক্রোমোজোম আঁকবো। একটা ক্রোমোজোম কীভাবে আঁকা যায় খেয়াল করি সবাই। এইভাবে আমরা একটা সুস্পষ্ট ক্রোমোজোম আঁকলাম। খেয়াল করি এইখানে ক্রোমোজোমটা কিন্তু দুইটা পার্টে বিভক্ত আছে। আমি যদি মাঝ বরাবর একটা নীল রঙের দাগ টানি, খেয়াল করি, তাহলে উভয় পাশে ক্রোমোজোমটা দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। তাহলে টোটালটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। আর যে দুইটা ছোট ছোট পার্টে বিভক্ত হয়েছে, এই যে আমি একটা পার্টকে ক্রোমাটিন তন্তু দিয়ে সজ্জিত করে দিলাম, এই যে অংশটা সজ্জিত করলাম সেটা হচ্ছে একটা ক্রোমাটিড। তাহলে একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড থাকে? দুইটা ক্রোমাটিড থাকে, এখানে একটা, এখানে একটা। এখন আমরা একটু বড় করে একটা ক্রোমোজোম আঁকবো যেন আমাদের বোঝাতে সুবিধা হয়। কারণ ক্রোমোজোমের অনেকগুলো পার্ট আছে। কি কি আছে ক্রোমোজোমে? এই যে এটা হচ্ছে একটা ক্রোমোজোম। আশা করি সবাই ভালোভাবে দেখতে পাচ্ছি। একটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিডে বিভক্ত। এই যে এখান থেকে শুরু করে এইটুকু একটা ক্রোমাটিড, আর এইখান থেকে এইটুকু আরেকটা ক্রোমাটিড। তাহলে প্রতিটা ক্রোমাটিডের মধ্যে কি কি থাকে? প্রতিটা ক্রোমাটিড
মূলত ক্রোমাটিন, নীল রং দিয়ে আমি ক্রোমাটিন তন্তু দেখাচ্ছি। প্রতিটা ক্রোমাটিন মূলত ক্রোমাটিন তন্তু দিয়ে তৈরি। খেয়াল করি ক্রোমাটিন তন্তু কিছু কিছু জায়গায় খুব ঘন কুণ্ডলিত হয়ে অবস্থান করে, আর কিছু কিছু জায়গায় সুষমভাবে অবস্থান করে। তাহলে কিছু কিছু জায়গায় ক্রোমাটিন তন্তু এরকম ঘন কুণ্ডলিত অবস্থায় অবস্থান করে, এবং এই জায়গাতে ক্রোমাটিন তন্তুটা নিষ্ক্রিয় হয়ে যায়। সে এই অংশের ক্রোমাটিন তন্তুটা নিষ্ক্রিয় থাকে। এটাকে আমরা বলি হেটারোক্রোমাটিন। কি বলি? হেটারোক্রোমাটিন, যেটা নিষ্ক্রিয়, যেটা অধিক কুণ্ডলিত। আর ক্রোমাটিন তন্তুর মধ্যে একটা অংশ থাকে কম কুণ্ডলিত, সেটাকে আমরা বলি ইউক্রোমাটিন। কি বলি? ইউক্রোমাটিন। ইউক্রোমাটিনটা যেহেতু সুষমভাবে বিন্যস্ত, তার ভিতর থেকে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আরএনএ থেকে পরবর্তীতে আরএনএটা নিউক্লিয়াস থেকে বেরিয়ে এসে রাইবোজোমে যায়। রাইবোজোমে গিয়ে আরএনএটা প্রোটিন তৈরি করে। এই সবগুলো বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই নামে আমরা এই অধ্যায়ের শেষের দিকে পড়ব। তাহলে আমরা কি পড়লাম? দুই ধরনের ক্রোমাটিন পড়লাম। এই যে নীল রঙের তন্তু, এরা হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন তন্তু কয় প্রকার? ক্রোমাটিন তন্তু আমরা পড়লাম দুই প্রকার। নেক্সটে আমরা চলে আসি ক্রোমোজোমের মধ্যে আর কি থাকে। খেয়াল করি ক্রোমোজোমটা মাঝখানে এসে সংকুচিত হয়ে গেছে। এই যে ক্রোমোজোমটা এই অংশটাতে এসে সংকুচিত হয়ে গেছে, এই জায়গাটাকে বলা হয় মুখ্য কুঞ্চন। মুখ্য কুঞ্চন, এই মুখ্য কুঞ্চন বা এই যে জায়গাতে ক্রোমোজোমটা ন্যারো হয়ে গিয়েছে, এই জায়গাতে আসলে কি অবস্থান করে? দুইটা ক্রোমাটিড দৃঢ়ভাবে, দুইটা ক্রোমাটিড, এই যে এটা একটা ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমাটিড, তারা দৃঢ়ভাবে এখানে যুক্ত হয়, এই জায়গাটাতে যুক্ত হয়। এই জন্য এই জায়গাটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। সেন্ট্রো মানে যেটা কেন্দ্রে থাকে, মিয়ার মানে অংশ। তাহলে কেন্দ্রে দুইটা ক্রোমাটিড যার মাধ্যমে যুক্ত হয় তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আমরা জানি যখন মাইটোসিস, কোষ বিভাজনে দুইটা ক্রোমোজোম বিভক্ত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করে, একটা ক্রোমোজোম যখন বিভক্ত হয়ে দুইটা নিউক্লিয়াসে চলে যায়, তখন এই মাঝ বরাবর কিন্তু সেন্ট্রোমিয়ারটা ছিঁড়ে যায়। তো সেন্ট্রোমিয়ারটা ছেঁড়ার জন্য মূলত স্পিন্ডল তন্তুগুলা কাজ করে। একটা স্পিন্ডল তন্তু আমি সবুজ কালার দিয়ে আঁকতেছি, এইভাবে এক পাশে যুক্ত হয়, অপর পাশে আরেকটা স্পিন্ডল তন্তু যুক্ত হয়। এই স্পিন্ডল তন্তুগুলার টানের কারণে ক্রোমোজোমটা দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়। এই যে এটা হচ্ছে আমাদের একটা ক্রোমাটিড, সবুজ রং দিয়ে দেখাচ্ছি নিচে, এটা হচ্ছে একটা ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমাটিড। এই দুইটা ক্রোমাটিড আলাদা হয়ে যায় এই দুইটা স্পিন্ডল তন্তুর টানের কারণে। এখন স্পিন্ডল তন্তু সেন্ট্রোমিয়ারের যে বিশেষ জায়গায় যুক্ত হয়, স্পিন্ডল তন্তু সেন্ট্রোমিয়ারের এই বিশেষ জায়গাটাতে যুক্ত হয়, লাল রং দিয়ে আমি দেখাচ্ছি। এই বিশেষ জায়গাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ারের বিশেষ জায়গাটাকে বলা হয় কাইনেটোকোর। কাইনেটোকোর, কাইনেটোকোর মানে কি? এটা একটা প্রোটিন, যে প্রোটিনটা স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমকে যুক্ত করে। তাহলে আমরা কাইনেটোকোর কি বুঝতে পারলাম। এখন আমরা চলে আসি ক্রোমোজোমের এই যে ক্রোমাটিড, একটা ক্রোমাটিড, এই যে একটা ক্রোমাটিড এরকম লম্বা করে দুইটা ক্রোমাটিড এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা ক্রোমাটিডকে সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ করেছে। প্রতিটা ভাগকে বলা হয় একটা বাহু। প্রতিটা ভাগকে কি বলা হয়? বাহু বলা হয়। তাহলে একটা সেন্ট্রোমিয়ার একটা ক্রোমাটিডকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে, তাদেরকে আমরা বলি বাহু। এখন খেয়াল করি যে ক্রোমোজোমের দূরবর্তী স্থানে উপরের দিকে কিছু বিশেষ অঞ্চল থাকে। এই বিশেষ অঞ্চলগুলো সব ক্রোমোজোমে পাওয়া যায় না। মানুষের ক্রোমোজোম 23 জোড়া, তার মধ্যে কয়েকটা ক্রোমোজোমে বিশেষ কিছু অঞ্চল পাওয়া যায়। এই অঞ্চলগুলা দেখতে চিকন একটা সুতার মাধ্যমে ক্রোমোজোমের মূল দেহের সাথে যুক্ত থাকে। চিকন একটা সুতার মাধ্যমে ক্রোমোজোমের মূল দেহের সাথে যুক্ত থাকে। যেহেতু তারা মূল ক্রোমোজোমের চাইতে একটু দূরে হালকাভাবে যুক্ত থাকে, এই জন্য তাদেরকে বলা হয় স্যাটেলাইট। পৃথিবীর সাথে চাঁদ যেরকম অদৃশ্য মহাকর্ষ শক্তির সাহায্যে যুক্ত থাকে, কোনো দৃশ্যমান কোনো কিছুর সাথে যুক্ত নেই, চাঁদকে যেরকম উপগ্রহ বা স্যাটেলাইট বলা হয়, প্রাকৃতিক উপগ্রহ, তেমনি ক্রোমোজোমেরও স্যাটেলাইট থাকতে পারে।
তাহলে যেই ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। তাহলে আমরা এখানে যেই ক্রোমোজোমটা আঁকলাম এটা কেমন ক্রোমোজোম? এটা একটা স্যাট ক্রোমোজোম। স্যাট ক্রোমোজোম কি আমাদের সব ক্রোমোজোম কি স্যাট ক্রোমোজোম? না, মানুষের অল্প কয়েকটা ক্রোমোজোম আছে স্যাট ক্রোমোজোম। তাহলে আমরা যে ছবিটা আঁকলাম এটা একটা স্যাট ক্রোমোজোমের ছবি। এখন আমরা খেয়াল করি এই স্যাট ক্রোমোজোম যেখানে আমরা এঁকেছি সেই জায়গাতে এই একটা কুঞ্চন, আরও একটা কুঞ্চন তৈরি হয়েছে না? যে ক্রোমোজোমের গাঠনিক অংশের মধ্যে হঠাৎ একটা জায়গা ন্যারো হয়ে গিয়েছে, এই যে ন্যারো হয়ে গিয়েছে, এই ন্যারো বা সংকুচিত অংশটাকে আমরা বলি গৌণ কুঞ্চন। মনে পড়ে কিনা যে আমরা সেন্ট্রোমিয়ারের ক্ষেত্রে বলেছিলাম মুখ্য কুঞ্চন, আর এই জায়গাটাকে আমরা বলি গৌণ কুঞ্চন। এখন এই গৌণ কুঞ্চন এবং স্যাটেলাইট দুইটা জিনিস ক্লিয়ার হওয়ার পর আমরা আরও একটা জিনিসে যাই, সেটা হচ্ছে ক্রোমোজোম যতবার বিভাজিত হয়, এটা একটা প্রিন্সিপাল, সবাই এটা একটু খেয়াল করি। ক্রোমোজোম যতবার বিভাজিত হয় ততবার ক্রোমোজোমের ভিতর যে ডিএনএটা থাকে সেই ডিএনএটা আকার একটু একটু ছোট হতে থাকে। তাহলে একটা মানুষ শিশু অবস্থায় তার ডিএনএর দৈর্ঘ্য যত ছিল, সে যখন বৃদ্ধ হয়ে যাবে তার ভিতর বৃদ্ধ হতে হতে তার দেহের এক একটা কোষ হয়তো কয়েক হাজার বার বিভাজিত হবে। তাহলে বৃদ্ধ অবস্থার কোষের ডিএনএর আকার কিছুটা ছোট হয়ে যাবে, কারণ প্রতিবার বিভাজনে ডিএনএর প্রান্তীয় অংশটা একটু একটু ক্ষয় হয়ে যায়। তাহলে এখন খেয়াল করি যে ডিএনএর প্রান্তে যদি অতিরিক্ত কিছু অংশ দেওয়া যায়, যে অংশটা ক্ষয় হলেও আমার প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ বয়সের ডিএনএতে প্রভাব পড়বে না, তাহলে কি বুদ্ধিমানের কাজ হয় না যে আমার মূল ডিএনএটা অক্ষত থাকলো 50, 60, 70 বছর পর্যন্ত। আস্তে আস্তে মূল ডিএনএতে মানে অনেক দিন পরে হয়তোবা এই অতিরিক্ত অংশটা ক্ষয় হওয়া শেষ হলে তখন আমার মূল ডিএনএর মধ্যে ক্ষয় হওয়া শুরু হলো, যেটা সত্যিকার অর্থেই হয়। বৃদ্ধ বয়সের মানুষদের কোষ বিভাজন ইফেক্টিভভাবে হয় না, কোষ বিভাজনের পর অনেক কোষ মারা যায়, কারণ তাদের ওই কোষের ডিএনএ তাদের যতটুকু কার্যক্ষম ডিএনএ আছে সক্রিয় অংশটাতে ক্ষয় শুরু হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম একটা ডিএনএর দুইটা পার্ট, একটা হচ্ছে তার সক্রিয় অংশ, একটা হচ্ছে তার প্রকৃত অংশ। আমরা বলতে পারি প্রকৃত অংশ, যার ভিতর কি থাকে, যার ভিতর প্রোটিন তৈরির সিকোয়েন্স থাকে, প্রোটিন সিকোয়েন্স বহনকারী অংশটাকে আমরা বলতেছি প্রকৃত অংশ। আর এর বাইরে কিছু অতিরিক্ত অংশ থাকে, এই অতিরিক্ত অংশে কোনো প্রোটিন তৈরির সিকোয়েন্স থাকে না, বরং রিপিটেড সিকোয়েন্স থাকে। মানে জাস্ট লেখার জন্য লিখে দিল। আমরা জানি ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেস থাকে, এডিনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, তো এইরকম এটি এরকম রিপিটেড কিছু সিকোয়েন্স দেওয়া হলো, যার উদ্দেশ্য প্রোটিন তৈরি করা না, যার উদ্দেশ্য প্রতিবার যখন ডিএনএ ক্ষয় হবে তখন ক্ষয়টা যেন এই অতিরিক্ত রিপিটেড সিকোয়েন্সের মধ্যে হয়। এই অংশটা মূল ক্রোমোজোমের, এই যে আমি এখানে মূল ক্রোমোজোমে চলে আসলাম, এই মূল ক্রোমোজোমের দূরবর্তী স্থানে অবস্থান করে। যেহেতু ক্রোমোজোম সূত্রাকার, প্রকৃত কোষের ক্রোমোজোমের ডিএনএটা সূত্রাকার, তাই ক্ষয়টা হয় প্রান্ত থেকে। এই যে এই প্রান্ত থেকে একটু একটু ক্ষয় হয়, এবং এই অংশটা, দূরবর্তী অংশটাকে আমরা বলি টেলোমিয়ার, যেহেতু দূরে অবস্থান করে। টেলি মানে দূরবর্তী, টেলিভিশন মানে দূরদর্শন। তাহলে এই টেলোমিয়ার অংশটা বার্ধক্য রোধে সহায়তা করে। কি রোধে সহায়তা করে? বার্ধক্য রোধে। যার টেলোমিয়ার যত বড় তার কোষগুলো তত বেশিবার বিভাজিত হতে পারবে, কিন্তু তার মূল ক্রোমোজোমের মধ্যে আঘাত পড়বে না। তাহলে আমরা টেলোমিয়ার কি বুঝতে পারলাম। এখন আমরা একটা একটা করে প্রতিটার ফাংশন আবার একটু বলে ফেলি। একটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিডে বিভক্ত থাকে। কয়টা ক্রোমাটিডে? দুইটা ক্রোমাটিডে বিভক্ত থাকে। এটা একটা ক্রোমাটিড। তাহলে একটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিডে বিভক্ত থাকে। প্রতিটা ক্রোমাটিডের মধ্যে থাকে যে তন্তু, সেই তন্তুকে বলা হয় ক্রোমাটিন তন্তু। কি বলা হয়? ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু কি নিয়ে গঠিত? ক্রোমাটিন তন্তু ডিএনএ এবং হিস্টোন দিয়ে গঠিত। ক্রোমাটিন তন্তুর মধ্যে ডিএনএ এবং হিস্টোন থাকে, মাঝখানে দুইটা ক্রোমাটিড একত্রে যুক্ত হয়, এই জায়গাটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। কি বলি? সেন্ট্রোমিয়ার একটা ক্রোমাটিডকে দুই ভাগে ভাগ করেছে। এই যে এটা একটা ভাগ, এটা আরেকটা ভাগ, এই দুইটা ভাগকে আমরা বলি বাহু। কি বলি? বাহু। ক্রোমাটিডের
এক প্রান্তে কিছু কিছু ক্রোমোজোমের মধ্যে স্যাটেলাইট নামক একটা অংশ পাওয়া যায়। এই স্যাটেলাইটের কাজ হচ্ছে, যখন একটা নিউক্লিয়াসের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে ধরে নেই কয়েক জোড়া ক্রোমোজোমের স্যাটেলাইট আছে, তারা যখন স্যাটেলাইটগুলো একত্রে এক জায়গায় আসে তখন নিউক্লিওলাস তৈরি হয়। কি তৈরি হয়? নিউক্লিওলাস। তাহলে এতদিন আমরা কোষের মধ্যে যেই নিউক্লিওলাসটা এঁকেছিলাম, এই যে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসটা আসলে আর কিছুই না, এটা হচ্ছে অনেকগুলো, এই নিউক্লিওলাসটা হচ্ছে আসলে অনেকগুলো ক্রোমোজোমের এই স্যাটেলাইট অংশের একত্রিত রূপ। স্যাটেলাইটের দুই পাশে সবুজ রঙের যে অংশটা আমরা এঁকেছি, এই সবুজ রঙের অংশটা হচ্ছে আমাদের টেলোমিয়ার। সবুজ অংশটা কি? এটা হচ্ছে আমাদের টেলোমিয়ার। টেলোমিয়ার কি করে? বার্ধক্য রোধে ভূমিকা রাখে। তাহলে আমাদের ক্রোমোজোমের গঠন অনেকটাই আমাদের পড়া হয়ে গিয়েছে।